পৃথিবীর সমস্ত সমুদ্রের উপলব্ধি অনেকটা একই, তবুও বঙ্গোপসাগর কোথাও যেন কিছুটা ভিন্ন। কেমন যেন বিস্ময় মাখা, সৌন্দর্য তার অঙ্গে অঙ্গে। কখনো ভয় ধরিয়ে দেয় তুমুল গর্জনে, কখনো বা মন ভেঙে দেয় উন্মাদ হাওয়ার জলোচ্ছ্বাসে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে আরো কত দেশ, কত ভাষা, কত জাতির বসবাস। তবুও কেন এই জলাধারের নাম আজ কেবলই বঙ্গোপসাগর? মহানদী গোদাবরী, কৃষ্ণ, কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতীর মতো অসংখ্য নদীর হৃদয় ধোঁয়া মিঠে জল মিশে গেছে বঙ্গ নীলাম্বরের অথই আখিতে। সেই বঙ্গোপসাগরের প্রভাব আমাদের জীবনে ঠিক কতটা? ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জলাধারের জন্ম হয়েছিল পৃথিবীর উত্তপ্ত উদরে বহুকালের ভাঙা গড়ার এক পর্যায়ে। বঙ্গোপসাগর প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতীয় মহাদেশের উত্তরমুখী যাত্রায় এশিয়ার সাথে সংযুক্ত হওয়ার ফলে সৃষ্টি হয়েছিল। প্রায় 21,72,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। উপসাগরের গড় গভীরতা 8,500 ফুট বা 2600 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 15,400 ফুট বা 4,694 মিটার। ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে বিস্তৃত বঙ্গোপসাগর আরব সাগরের পরে ভারত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম উপবিভাগ। এই মহাসাগরটির পশ্চিমে শ্রীলঙ্কা এবং ভারতের পূর্ব উপকূল, উত্তরে বাংলাদেশ, উত্তর পূর্বে মিয়ানমার উপদ্বীপ, সর্বপূর্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে মালয় উপদ্বীপের উত্তর অংশ পর্যন্ত ভূভাগ দ্বারা 3 দিক দিয়ে আবদ্ধ। শ্রীলঙ্কার দক্ষিণে দন্দ্রা চূড়া থেকে পূর্বে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্ত পর্যন্ত বঙ্গোপসাগরের সীমানা। পূর্বে এই সাগরকে নানা নামে ডাকা হতো। প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই উপসাগরকে ডাকা হতো মহোদধি নামে, যার অর্থ বিশাল জলাধার। পূর্ব পায়োধি বা পূর্ব সাগর কিংবা প্রাক ব্রিটিশ যুগেও এই উপসাগরকে কলিঙ্গ সাগর নামে ডাকা হতো। এছাড়াও প্রাচীন মানচিত্রগুলোতে এই সাগরের নাম লেখা ছিল গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস অথবা গঙ্গা উপসাগর। এত নাম হারিয়ে তবে কেন অবশেষে এই উপসাগরের নাম বঙ্গোপসাগর হল? সপ্তদশ ও অষ্টাদশ শতকেও বাংলা ছিল সমৃদ্ধশালী এক দেশ। প্রাচীনকাল থেকে আরব দেশগুলোর সাথে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল সমুদ্রপথ। তখন এই অঞ্চলে চট্টগ্রাম এবং সপ্তগ্রাম নামে 2টি বন্দর গড়ে উঠেছিল। সপ্তগ্রাম পরবর্তীতে হুগলি এবং সবশেষে কলকাতায় গিয়ে স্থায়ী হয়। আরবীয় নাবিকদের বাংলায় আসার পর থেকে এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় সমুদ্রের প্রভাব আরো বেড়ে যায়। দক্ষিণ ভারত ও অন্যান্য উপকূলীয় মানুষদের চেয়েও জাহাজ নির্মাণ থেকে শুরু করে জাহাজ পরিচালনায় বাঙালি জাতি হয়ে ওঠে আরো সুদক্ষ। তখন থেকেই বঙ্গীয় এই সমুদ্র অঞ্চলটির সাথে বঙ্গ নামটির সংযোগ হতে শুরু করে। ব্রিটিশ আমলেও ব্রিটিশ বাণিজ্য জাহাজে বাঙালিদের ছিল আধিপত্য। তাই বলাই যায় এই উপসাগরকে বে অব বেঙ্গল নামে নামকরণ করতে ব্রিটিশদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। বঙ্গোপসাগরে যন্ত্রচালিত জাহাজের আবির্ভাবের আগে পালের জাহাজে সমুদ্র পাড়ি দেওয়া হতো। গ্রিক ম্যানুয়ালেও পাল তোলা নৌকার কথা বলা আছে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবন ও জীবিকা সমুদ্রের উপর নির্ভরশীল। এটি বিশ্বের 64টি বৃহত্তম জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি। প্রতি বছর বঙ্গোপসাগরে 6 মিলিয়ন টনেরও বেশি মাছ ধরা হয়, যা বিশ্বের মোট উৎপাদনের 7%। বিশ্বের প্রায় 31% জেলে বঙ্গোপসাগরের আশেপাশেই বসবাস করেন। বঙ্গোপসাগরের মৎস্য ক্ষেত্রসমূহ মাছ এবং চিংড়ির উত্তম মজুদ ক্ষেত্র। উপসাগরের সর্বত্রই জলজ প্রাণী, বিশেষ করে কাঁকড়া, শামুক জাতীয় ছোট ছোট সামুদ্রিক প্রাণী, ঝিনুক, শেল, হাঙরে পরিপূর্ণ। তবে কিছু কিছু বিশেষ স্থানে মাছের ঘনত্ব অধিক হারে বজায় থাকে বলে সেই স্থানগুলিকে গুরুত্বপূর্ণ মৎস্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। বঙ্গোপসাগরে এ পর্যন্ত এমন 4টি মৎস্যক্ষেত্র শনাক্ত করা গেছে। উপসাগরের গভীর তলটি দক্ষিণে ঢালু। সুন্দরবনের দুবলার চর থেকে
30 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের অতলে রয়েছে সোয়াচ অব নো গ্রাউন্ড বা গঙ্গা খাত। সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ 5 থেকে 7 কিলোমিটার। সাগর অভিমুখে এই খাত প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত অবিচ্ছিন্নভাবে বিস্তৃত। সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান, একটি সামুদ্রিক অভয়ারণ্য। তিমি পপাস ডলফিন, পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন, গোলাপি পিঠের ইন্দো প্যাসিফিক ডলফিন এবং মসৃণ পিঠের পাখনাহীন ইমপ্লাইজ ডলফিনের নিরাপদ আবাসস্থল এই গিরিখাত।